আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই জরুরি লাইভ শোটা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট হয়েছে। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের দুজন আপনাদের অতি প্রিয় পরিচিত অতিথি এসছেন। একজন ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নাসির, আরেকজন কর্নেল হাসিনুর রহমান রিটায়ার্ড। কর্নেল হাসিনুর রহমান আয়নাঘরে বহুদিন কষ্ট করেছেন, বন্দী ছিলেন, আপনারা সবাই চেনেন। তাদের দেশপ্রেম এবং নিষ্ঠা ও সত্যতার প্রতি আমাদের অবিচল বিশ্বাস। আমরা এই দুজনের সঙ্গে কথা বলবো। কিছু অবিশ্বাস্য ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে। দেশপ্রেমিক শক্তিদের বিরুদ্ধে কোমর ভাঙা ইউনূস সরকারের কিছু লোকজন এবং এমনকি বিএনপির কিছু নেতাও বিষোদ্গার করছে, এবং একটি সোকল্ড টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল নাগরিক টিভিও এদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। নাগরিক টিভি বলতে আপনারা চিনবেন, যারা বসুন্ধরার কাছ থেকে চাঁদা চেয়েছিল। আমি যখন তাদের সেই প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছিলাম 2022 সালের মে মাসের দিকে, 3 বছর আগে। এটা অবিশ্বাস্য শোনালেও সত্য যে এই কোমর ভাঙা তুগলকি ইউনূস সরকার তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য পুলিশ, আমলা ও এমনকি আদালতকেও নিজেদের স্বার্থে অপব্যবহার করে আসছে। খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, মাহমুদুর রহমান সহ আরো অনেক দেশপ্রেমিক ও ভারত ও হাসিনা বিরোধীদের কোণঠাসা করে রাখছে এই সরকার। তাদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে এবং তাদেরকে মার্জিনালাইজড করে দেওয়া হচ্ছে। সরকারের এসব তুগলকি কাণ্ডের সর্বশেষ ভিকটিম হচ্ছেন অবসরপ্রাপ্ত 2 সেনা অফিসার, কর্নেল হাসিনুর রহমান ও ব্রিগেডিয়ার হাসান নাসির ও কর্নেল হাসিনুর রহমান। তাদের একজন তো আয়নাঘরের বন্দী ছিলেন, আপনারা জানেন। তাদের মুখেই শুনবো ঘটনাটা, আমি আর কথা বলবো না, তাদের মুখেই আপনারা শুনবেন শেষমেশ কি হতে যাচ্ছে, কি হচ্ছে বাংলাদেশে। তবে আপনাদের বলে দেই, এর পেছনে কলকাঠি নাড়ছেন 2 ব্যক্তি মূলত। একজন জেনারেল ওয়াকারুজ্জামান আর একজন আসিফ নজরুল। তো আমরা মনে করি, আমি তো বহুদিন থেকে বলে আসছি, এদেরকে রেখে এই সরকারে এদেরকে রেখে আমরা খুব আনসেফ মনে করি, নিজেদের খুব নিরাপদ মনে করি না। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই এ ব্যাপারে আলোকপাত করবেন। আমি প্রথমেই অনুরোধ করব ব্রিগেডিয়ার হাসান নাসির, কি ঘটছে একটু বলুন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা শর্ট নোটিসেই একত্রিত হয়েছি একটা বিষয় তুলে ধরার জন্য। 5ই আগস্টের অপ্রত্যাশিত সাফল্যের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে 6 তারিখে আমরা দেখলাম যে একটা ব্যাপক সংখ্যক অফিসার, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না ওই মুহূর্তে, যে কতজন অফিসার বিভিন্ন র্যাঙ্কের, বিশেষ করে জুনিয়র অফিসাররা গত 16 বছরে কিভাবে অত্যাচারিত এবং শাস্তিপ্রাপ্ত হয়েছে, এবং শুধু অফিসার না, তাদের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন সহ। এই বিষয়টা আমার কাছে যখন আসে, আমাকে তারা ইয়ে করে যে চলেন আমরা যাব প্রধান উপদেষ্টার অফিস, ওইটার সামনে যে আমরা দাবি দেওয়া তুলবো। কিন্তু আমি তাদের সাথে একমত পোষণ করি না যে এটা অফিসার লাইক কোয়ালিটি না। আমাদেরকে রাওয়াতে যে বসে আমরা প্রথমে বুঝবো যে সমস্যাটা কি। ওইখানেই যে আমি একটা হিউজ অফিসারদের প্রেজেন্স দেখলাম এবং তাদের কথা শুনে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই মুহূর্তে আমরা মিটিং করার সময়ও আমরা সেনাপ্রধানকে অবগত করি, এবং তার আর্মি সিকিউরিটি ইউনিটের কর্নেল জোনায়েদ ওখানে উপস্থিত ছিলেন, এবং পুরো প্রোগ্রামটা উনি অবজার্ভ করেন, যাতে তারা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পায়। এটা কি আজকের ঘটনা? না, অগস্টের, আমি অগস্টের কথা বলছি, অগস্টের 8 তারিখের কথা। অগস্টের 8 তারিখ। সেই সময়কার সাথে সেই স্পটে কিন্তু একটা ওই অফিসারদেরকে অর্গানাইজ করে আমি বলি যে তোমরা অ্যাপ্লিকেশন করো থ্রু প্রপার চ্যানেল, যেটা সেনা, যদিও চাকরি ফেরত দেওয়া, বরখাস্ত রিভাইজ করার দায়িত্ব প্রধান উপদেষ্টার বা সরকার প্রধানের, এই প্রপার চ্যানেল হচ্ছে সেনা প্রধানের মাধ্যমে বা সার্ভিস চিফের মাধ্যমে। সব অফিসার কিন্তু অ্যাপ্লিকেশন করে, এবং সেটা 1 সেপ্টেম্বর 3 বাহিনী প্রধান বরাবর এটা জমা দেওয়া হয়।
কিন্তু আমরা দেখি যে এটা মানে খুব অবহেলার সাথে গ্রহণ করে এবং ফেলে রাখে। 5 তারিখে আমরা আবার এই অ্যাপ্লিকেশন গুলা ইয়েকে প্রধান উপদেষ্টার যে প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল হাফিজ তার অফিসে তাকে হ্যান্ড ওভার, প্রথমে যমুনায় যাওয়া হয়, পরে বলা হয় যে না এটা ইয়েতে প্রধানমন্ত্রী উপদেষ্টার অফিস যেটা ওইখানে বাসায় হবে না, অফিসে হ্যান্ড ওভার। এই প্রসেসটা ওইখানেও অনেক চেষ্টার পরে এটাকে হ্যান্ড ওভার করা হয় এবং তারপরে দেখি যে ওটাও উনি ফেলে রাখছেন এবং প্রধান উপদেষ্টা জানেন না। এরপরে বিষয়টা যে কোনো ভাবেই হোক বিডিআর হত্যার ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা নলেজে আসলে উনি 30 তারিখে আমাদের টিম, বিডিআর হত্যার পরিবার, শহীদ পরিবার এবং যারা সাফার করেছে তাদের একটা টিম এবং যারা যে অফিসাররা 16 বছরে চাকরি হারিয়েছে সেই সাথে আমি তাদেরকে নেতৃত্ব দিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাই টু আইন উপদেষ্টা। উনাকে উনি সাথে সাথে বলে দেন যে এইটা প্রথম মিটিং এবং এখন থেকে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই যোগাযোগটা রক্ষা করব। সবকিছু শুনে উনি রীতিমতন অবাক হয়ে যান এবং মানে রীতিমতন হতাশ হন যে আমি কিছুই জানি না। এরপরে আমরা দেখি যে আবার আইন উপদেষ্টার সাইটটা টোটালি অফ হয়ে যায়, উনি ফোন রিসিভ করা বন্ধ করে দেন। তো তখন আমরা সবাইকে আবার বলি যে আবার অ্যাপ্লিকেশন করো, এবার আমরা মিনিস্টার অফ ডিফেন্সে অ্যাপ্লিকেশন। এটা হয় 12 জানুয়ারি। 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পরে দেখলাম এই 12 দিন আর কোনো প্রোগ্রেস নাই। আমরা প্রধান উপদেষ্টা আমরা কিন্তু অ্যাবসলিউটলি প্রপার চ্যানেল প্রসিডিওর অনুযায়ী ফলো করতেছি। প্রথমে আমরা সার্ভিস চিফকে দিয়েছি, তারপরে মিনিস্টার অফ ডিফেন্সে এসেছি। মিনিস্টার অফ ডিফেন্সও দেখলাম জানুয়ারি 12 তারিখ থেকে এটা ফেলে রেখে দেয় এবং কোনো কাজ করে না। আমরা ফেব্রুয়ারিতে যে ওনাকে আবার রিমাইন্ডার দিই 1 মাস পরে যে আপনি কি করলেন, বলে আমি এটা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আলাপ করেছি, উনি এটা বলেছেন রেখে দিতে, বলবেন না বলা পর্যন্ত যেন না পাঠাই। আরো 1 মাস আমরা অপেক্ষা করি, গত মাসেও আমরা আর একবার যাই এপ্রিলে, যে ওনাকে বললে উনি একই কথা বলেন যে আমি মনে করিয়েছি কিন্তু উনি নিষেধ করেছেন, না বললে পাঠাবেন। কিন্তু আমি জানি যে ডিফেন্স সেক্রেটারি যে তার ছেলে একজন আর্মিতে ক্যাপ্টেন বা মেজর এবং তাকে খুব সম্ভব একটা দিয়ে এই বিষয়টা আটকানো হয়েছে এবং প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কতটুকু ইনভলভ আমি জানি না। এইখান থেকে কিন্তু বাট এই প্রসেসটা যখন চলছিল এট দ্য সেম টাইম এই আমি দেখলাম যে যারা গুম খুন হত্যার শিকার, হাসিন একজন, কর্নেল হাসিন গুম হয়েছিল, তাকে বরখাস্ত করা হয়েছে অন্যায়ভাবে। সে 3 বাহিনীর 3টা ফোর্সের থেকে বীরত্বের পদক পাওয়া, বীর প্রতীক সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে প্রেসিডেন্টস পুলিশ মেডেল আর বিজিবি থেকে প্রেসিডেন্ট বিডিআর মেডেল, এই 3 বাহিনীর পদক তাকে বরখাস্ত করা হয়েছে আজ পর্যন্ত। আজকে একটা বিশেষ দিন, জেনারেল নাসিম এই দিন একবার চেষ্টা করেছিল কু করে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা, আমরা সেই দিন আবার উপস্থিত হয়েছি আর একটা চ্যালেঞ্জ সম্মুখীন হয়ে, যে সেই দিনও জেনারেল নাসিম যেভাবে অপচেষ্টা করেছিল এখনো সেটা চলতেছে। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কথা বলতে চাচ্ছে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। আপনি ব্যাপারটা আরেকটু পরিষ্কার করলে দর্শক শ্রোতা ভালো বুঝতে পারবেন যে মূল সমস্যাটা কি, আপনারা কি চাইছেন এবং কি পাচ্ছেন না সেটা আরেকবার। আমরা এখানে প্রথমটা বিষয় হচ্ছে যে ব্যাপক সংখ্যক অফিসারকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং পারিবারিকভাবে জেল জুলুম নিগৃহীত করা হয়েছে, তাদের একটা ব্যবস্থা। এটা হচ্ছে আগস্ট থেকে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই একজন ছাড়া, সেটা ব্রিগেডিয়ার আজমি সম্ভবত। আর বাকি সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং রেখে বোর্ড করার নামে বিভিন্নভাবে সময় নেওয়া হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেন্ট যারা, তাদের থেকে অ্যাপ্লিকেশন বাদ দিয়ে আওয়ামী লীগের সময় অনেক অফিসার তাদের ইন্টারনাল ডিসপিউট বা রেশারেশির কারণে এক চিফ আরেক চিফ, এক জেনারেল আরেক জেনারেলের পক্ষের অনেক লোককে যারা সুপারসিডেড করে যারা বাড়ি চলে গেছিল তাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন করো এবং তাদের নামে একটা সুপারিশপত্র এবং প্রমোশন দেওয়ার প্রসেস, এবং এখান থেকে কিছু দালালকে নিয়ে যারা একটু সাবমিসিভ টাইপ তাদেরকে ডেকে নিয়ে তাদের নাম ঢোকানো হয়েছে এবং হাসিন টাসিনের নাম কিন্তু এর মধ্যে নাই। মানে জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা বঞ্চিত তাদের ভিতরে আবার 2 ভাগ করা হয়েছে, যারা মানে কট্টর আওয়ামী লীগ বিরোধী এবং যারা আয়নাঘরে ছিলেন, যারা কষ্ট করেছেন, একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া আর কাউকেই সম্মানের সঙ্গে তাদের যে পাওনা সেটা সরকার দিচ্ছেন না, গড়িমসি করছেন এবং সেখানে আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকারুজ্জামান যে রোল প্লে করছেন ওগুলো বিতর্কিত। এবং এখানে ইন্ধন যোগাচ্ছে নাগরিক টিভি নামে একটা ইউটিউব চ্যানেল।
এখন যেটা হচ্ছে এই মুহূর্তে জি, আমরা কি করলাম, ওই যখন জাস্টিস ফর কমরেডস যখন চলতেছে এট জি, দ্য সেম টাইম বিডিআর হত্যার বিষয়টাও সামনে আসে, গুম খুনের আপনার গুম কমিশনের কাজ প্রসিড করে, জি, যেটার মধ্যে কর্নেল হাসিন ইনভলভ। আমরা সমস্ত ইস্যুগুলোকে আমরা হ্যান্ডেল শুরু করলাম। তো জি, জাস্টিস ফর কমরেড শুধু রিটায়ার্ড অফিসারদের, এবং আমরা নতুন নাম দিলাম এই অর্গানাইজেশনকে, সেটা হচ্ছে নেক্সাস। আমরা প্রায় 8টা প্রোগ্রাম করেছি জি, এবং বিভিন্ন রকম আমরা সেমিনার করছি এবং বিভিন্নভাবে মানুষের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করছি যে এই যে ঘটনাটা গত 16 বছরে ঘটেছে, যেভাবে সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সশস্ত্র বাহিনীর 99.9% অফ কিন্তু 100% প্যাট্রিয়ট অ্যান্ড অনেস্ট। সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো অভিযোগ নাই, জি, কিন্তু এই ষড়যন্ত্রকারীরা বলছে যে আমরা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করি। বিষয় হচ্ছে তাদের যে 0.1% যারা হাসিনার সাথে সহযোগিতা করে গুম খুন এবং কারাপশনের সাথে সম্পৃক্ত হয়ে ছিল, পুরো জি, বাহিনীকে দুর্বল করেছে এবং বদনামের ভাগীদার করেছে এবং জনগণের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা চাচ্ছি যে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায় নিয়ে এসে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা হোক। আমাদের কিন্তু দাবি অন্য কোনো আমাদের কিছু না। আমাদের সবার কর্নেল দাবি হাসিন সেটা। জি জি কর্নেল হাসিন তার প্রাপ্যটা ফিরে পান, এবং এটার যদি সত্যিকার অফিসারদের প্রতি অন্যায় করে হয়ে থাকে, সশস্ত্র বাহিনীতে অতীতে অনেক এক্সাম্পল আছে, অন্যায় করা হয়েছে, বিভিন্ন অনেক দিন সিভিলে চাকরি করার পরে আবার ফেরত এসে এমন জি, না যে তারা ফেরত আসতে পারবে না। এমন মানুষের মধ্যে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে যে আর্মি থেকে চলে গেলে সে আর কোনোদিন ফেরত আসতে পারবে না। হুম, আমরা দেখেছি যে শেখ হাসিনার ফুপাকে অবসর থেকে ফেরত নিয়ে এসে এলপিআর থেকে, সেনাপ্রধান করা হয়েছে। জি, আরো অনেক এরকম উদাহরণ আছে যদি আপনি লিস্ট ধরে আলাপ, সেটা কিন্তু সেখানে না কিন্তু একটা অপপ্রচার করে এই সমস্ত, এই যারা অ্যান্টি আওয়ামী লীগ গ্রুপ ছিল হুম, 100% কে এখনো আউট অফ কনসিডারেশন রাখা হয়েছে। জি, কিন্তু এখন যেটা শুরু হয়েছে, যাতে যারা এটা নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে চরিত্র হনন শুরু হয়েছে। কয়েকদিন আগে একটা ভিডিও বের করে, আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম যে এটা ডিজিএফআই এনএসআই অতটা ইনভলভ না, কিন্তু এখন জেনারেল ওয়াকারের সাথে যে টিমটা কাজ করছে, পিএমআই এবং ডিপিএস এবং আর্মি সিকিউরিটি ইউনিট, এদের একটা অর্গানাইজেশন এদের সাথে বাইরের কিছু টিমকে ইনভলভ করে, এবং এখন যেটা দেখলাম নাগরিক টিভিকেও ইনভলভ করে তারা একটা অপপ্রচার চেষ্টা করছে। এবং প্রথম ভিডিওতে আমার বিরুদ্ধে অভিযোগ আনে যে হুম, করাপশন। আমি তখন একটা টক শোতে যে বলি যে আমার করাপশনের ইতিহাসটা চাই, আমার কাছে অতীতের করাপ্টেড জেনারেলদের সব আমলনামা আছে, আমাকে সুতরাং আমারটা দেওয়া হোক, আমিও তাদেরটা প্রকাশ করব। জি, এটি কোনটা, এটার পরে কিন্তু এবার নাগরিক কিন্তু ওই ইস্যুটা আর আনে নাই, করাপশনের কথা বলে নাই। ওখানে আরেকটা বলা হয়েছে যে আমি একটা অ্যাফেয়ার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছি, আমি বলছি যে তার ছবিটা পিছন দিয়ে দিছে, মহিলার একটা ছবি শুধু পিছনটা দেখা যাচ্ছে। হুম, আমি বললাম তার পিছনটা নেক্সট তোমরা ভিডিও আর একটা বানাও যেটা ছবিটা যেন সামনে আসে, আমি যেন দেখি যে ফিগারটা কে। এবং আরেকটা অফিসারের গার্লফ্রেন্ড বলতেছে আমি তার সাথে অ্যাফেয়ার করছি। আমি হুম, বললাম তার তার ওই অফিসারের সহ একটু দেখ, আমি অ্যাটলিস্ট ওই মহিলার চেহারাটা দেখি। রাইট। এইবার কিন্তু নাগরিক ওই বিষয়টা দুইটাই বাদ দিয়ে দিছে, দিয়ে এখন আসছে পলিটিক্যাল বিষয়। কারণ পলিটিক্যাল বিষয় বলতেছে যে আমি সব থেকে বিস্ময়কর জিনিস হচ্ছে আমি ধরুন আমি একটু ইন্টারভেন করছি। জি জি মানে আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, তর্কের জি খাতিরে জি যে ব্রিগেডিয়ার হাসান নাসিরের এক্সট্রা ম্যারিটাল 50টা অ্যাফেয়ার্স আছে, ঠিক জি আছে। এতে যদি জাতির বা দেশের বা তার পরিবারের, তার স্ত্রী সন্তানদের যদি কোনো আপত্তি না থাকে, তাদের যদি জি ক্ষতি বৃদ্ধি না হয়ে থাকে, তাহলে জি নাগরিক টিভি এখানে এরকম কারো মানে পেছন দিক থেকে ছবি তুলে এবং এই ধরনের কুৎসা রটনার পেছনে ওই যে চাঁদাবাজ নাগরিক টিভি, সবচেয়ে দুঃখের ব্যাপার কি, আমি তো মনে করেছিলাম ওরা চাঁদাবাজি করার ফলে বসুন্ধরার কাছ থেকে ওদেরকে জনগণ থুথু দিয়ে বের করে দেবে, ওরা চ্যানেলে 500 সাবস্ক্রাইবারও পাবে না। কিন্তু ওদের রমরমা অবস্থা, কয়েক মিলিয়ন, আমি হিংসা করি না, ঘৃণা করি, তাদের সংখ্যা বৃদ্ধিতে আমার কোনো যায় আসে না। আমাদের সমষ্টিগত দুর্বলতা ওইটাই, যে চুরি করতে চাইছিল, চুরি তো করে নাই, মাত্র $6 লক্ষ যারা চাইছিল বসুন্ধরার কাছ থেকে, এই নিয়ে তো লোকজন চুরি চামারি করেই, এগুলা ভুলে যায়। আমাকে নাগরিক টিভিতে কত 50 বার রিকোয়েস্ট করেছে, স্যার আসেন আমাদের অনুষ্ঠানে আসেন। আমি ওই ওই ওদের যে করেসপন্ডেন্স গুলা আমার সঙ্গে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে যে কথাবার্তা তারা বলেছে,
মেসেঞ্জারে, সবগুলো আমি সেভ করে রেখে দিয়েছি। ঢাকায় যিনি আমার এই প্রোগ্রামে সাহায্য করেন তার কাছে এবং আমার কাছে ওগুলো একেবারে সেভ করা আছে। ওরা জি কত নিচে যেতে পারে, ওরা জি ক্লাসিক্যাল ব্ল্যাকমেইলার। তারা এই যে জি কর্নেল শহীদুজ্জামানের বিরুদ্ধেও এবং আরো অনেকের বিরুদ্ধে আমাকে কথা বলার জন্য বলেছে, তাদের জিনিসপত্রের ব্ল্যাকমেইল করার জন্য। আমি বললাম যে আমি ব্ল্যাকমেইলার না, তোমাদের সঙ্গে মিলে আমি এই সমস্ত নোংরামির ভিতরে যাব না। তো জি এখন দুর্ভাগ্যজনক ব্যাপার, এটা আমি বলছি আর কি, তারা এখনো লোকের সামনে মুখ দেখাতে সাহস পায়। তারা তাদের চ্যানেলে আমাকে প্রকাশ্যে এই টিটো জ্যাকব মিল্টনকে এনে বলছে, যখন আমি পিনাকি ভট্টাচার্যের ওই যে ভারতীয় পণ্য বর্জন বিরোধিতা করলাম, যে হাসিনাকে রেখে ভারতীয় পণ্য বর্জনে কিছু আমাদের অর্জন হবে না, হাসিনা হটাও হতে হবে একমাত্র দাবি। আমি সেটাতে এখনো স্টিক করছি। তখন তারা প্রচার করলো গত বছরের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, টিটো ইন্টারভিউ করলো জ্যাকব মিল্টনকে। জ্যাকব মিল্টন তার টিপিক্যাল ওয়েতে গালাগালি করে আমাকে প্রমাণ করে দিল আমি একজন ভারতীয় দালাল, এবং আমার যেহেতু জন্ম ভারতে, আমি বাড়িতে উর্দু কথা বলি, সুতরাং আমি একজন বাংলাদেশ বিরোধী, দেশদ্রোহী, এই ধরনের প্রোগ্রাম করল। তারা ক্যারেক্টার অ্যাসাসিনেশনে খুবই এক্সপার্ট। তো কর্নেল ব্রিগেডিয়ার নাসির সাহেব, আপনি ঘাবড়াবেন না, তারা আস্থা করে জীব, আস্থা করেই থাকবে। তবে সরকার যেটা করছে এটা খুব সত্যি নিন্দনীয়, এবং এটা একটা আমার কাছে অবাক কাণ্ড বলে মনে হচ্ছে। বলে না না, মিথ্যা যেগুলো অভিযোগ করতেছে যে আমরা 5 স্টার হোটেলে প্রোগ্রাম করি, জি আমরা অ্যাবসলিউটলি এখনো পর্যন্ত নিজের পকেট থেকে চাঁদা দিয়ে প্রোগ্রাম করছি। এবং রাওয়াতে প্রথম করতে চিঠি দিয়েছি, রাওয়া বিভিন্ন রকম ওসিলা দিয়ে 5 দিন 7 দিন ঘুরিয়ে না বলে দেয়। তখন আমাদেরকে প্রেস ক্লাবে যেতে হয়। প্রেস ক্লাবে হল ভাড়া 14,000 টাকা, আর রাওয়া আমার থেকে প্রথমবার হল ভাড়া চাই 1,20,000 টাকা। যে এর কমে আমরা প্রোগ্রাম করতে দিব না, পরের বার তো নাই করে দেয়। আমরা এইভাবে ওইটা কাদের প্রোগ্রাম? আপনাদের সংগঠনের নাম? আমরা নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের সেমিনার করতে রাওয়াকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি যে আমাদেরকে হল বরাদ্দ দেওয়া হোক। মানে এটা রিটায়ার্ড অফিসারদের ইস্যু, এটা অর্গানাইজেশন। আমরা ডিফেন্স রিফর্ম নিয়ে, বাজেট নিয়ে, ডিফেন্স পলিসি নিয়ে সেমিনার করতে চাই, তারা এটা অ্যালাউ করে না। আমরা যখন প্রেস ক্লাবে যাই তখন আবার বলে যে আমরা আর্মিকে বদনাম করতেছি, আর্মিকে জনগণের সামনে মানে ছোট করতেছি। এইটা ইস্যু হয়ে গেছে। এখন এইটা করার জন্য দেখতেছে যে আমাকে ওই চরিত্র বা ডিসঅনেস্টি নিয়ে, করাপশন নিয়ে যখন টিকতে পারে নাই, তখন বলছে উনি তো সব পার্টি করে ফেলছে, কল্যাণ পার্টি করছে, বিএনপি করছে, বিএনএম করছে, জামাত করছে, এখন এবি পার্টি। হ্যাঁ, সেটাও আপনার অধিকার, সেটাও আপনার। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমি হচ্ছি গুরু কার? ফরাদ মাজার সাহেবের গুরু এবং ছোটন সাহেবের গুরু। এটা হয়ে গেছে, আমি সবার গুরু এবং আমি রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেছি। র তো জানিয়ে দেয়, কারা কারা এজেন্ট, র কিন্তু সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেয়। এবং একটা ভুয়া যেটা খবর দিছে যে 800-র বেশি অফিস, মানে এই যাদের প্রতি অবিচার করা হয়েছে 800-র করে এদেরকে বিবেচনা করে আবার তাদের সুবিচার করা হয়েছে। কিন্তু এই 800 কারা, সৈনিক না অফিসার বা কি বৃত্তান্ত, আমার হাত দিয়ে যাদের অ্যাপ্লিকেশন হয়েছে তাদের একজনও তো কোনো রিলিফ পায় নাই। তাহলে এগুলো কি হচ্ছে? এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি যে ব্যাপক রকম একটা অপপ্রচার চলছে। এবং সব থেকে বড় জিনিস যেটা, মানে এরা খুব ইনিয়ে বিনিয়ে কথাগুলো বলতেছে যে আমি সবখানে এই গিয়েছি। কল্যাণ পার্টিতে যে প্রথম আমার অভিযোগ, কল্যাণ পার্টিতে কোনো পার্টিতে আমার অ্যাপ্লিকেশন কোথাও নাই, বের করুক তারা, প্রথম চ্যালেঞ্জ। ইভেন কল্যাণ পার্টিতে আমি যাই নাই, উনি আমাকে ধরে নিয়ে যে বারবার নিয়ে যে বলছে তুমি অমক, তুমি আমার পার্টির অমক। তখন কর্নেল হক, এই রাওয়ার প্রেসিডেন্ট চেয়ারম্যান যে, উনিও তখন ছিল কল্যাণ পার্টির অ্যাডভাইজার। যে যাইতো তাকে একটা পদ মুখে মুখে বলে দিত, সেভাবেই কিন্তু আমি কল্যাণ পার্টি। কিন্তু আমি অল্প দিনের মধ্যে ওই পার্টির দেখলাম এবং ওনাকে ধরলাম যে আপনি দিনে অপোজিশন, রাত্রেবেলা সরকারি দল, মানে ডিজিএফআই সিটিএসসির অফিসারদের সাথে রাত্রে 10টার পরে যোগাযোগ করে, দিনের বেলা উনি বিরোধী দল 12 দলের সাথে উনি আন্দোলন করতেন। এরপরে ওনার কিছু আর্থিক ইস্যু আমার কাছে নজরে আসে, এটার আমি অবজেকশন জানাই। ওনার ক্যারেক্টার ইস্যু আমার নজরে আসে, দেন আই জাস্ট লেফট, নো ইউ আর নট মাই টাইপ। এবং সেইখান থেকে কিন্তু আমি রাজনীতির প্রতি একটা ঘৃণা জন্মে যায়। এই দেশে রাজনীতির করার মতো একজন বীর প্রতীক জেনারেল, সে যদি
চাকরি ছেড়ে রিটায়ার করে এবং পরবর্তীতে সে বিক্রি হয়ে গেল আওয়ামী লীগের। জি এখন তার পার্টি করা তো আমার জন্য আমার জন্য অ্যাডভান্টেজ হওয়ার কথা, যে জি ডিজিএফআই ওটাকে মেনটেন করবে। এখন আমার সাথে যারা ছিল ইয়াং অফিসারদেরকে আপনার হিট করে নিয়ে এদের করলো কি, এই যে এনসিটি যেটা হলো ওইটার মধ্যে কিছু অফিসারকে পুশ, এটা কিন্তু ডিজিএফআই। জি তারপরে একটা সৈনিকদের নিয়ে একটা সহযোদ্ধা পার্টি খুললো, এটাও কিন্তু এই এজেন্সি, এই আর্মি সিকিউরিটি ইউনিট না ডিজিএফআই না এনএসআই আমি জানি না, বাট ইট ইজ এজেন্সি স্পন্সর্ড বাই ডিফেন্স অথরিটি। এরা এইগুলো দিয়ে বিভিন্ন ভাবে তাহলে এখন আমরা কি প্রশ্ন করতে পারি জনগণের জন্য, দর্শক শ্রোতার জন্য, যে ডিজিএফআই এর কাজ হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির জন্য ইন্টেলিজেন্স প্রোভাইড করা, তাই না? বাংলাদেশকে কেউ আক্রমণ করে কিনা, ভারত, মিয়ানমার বা অন্য কোনো দেশ থেকে তাদের এজেন্ট এখানে কাজ করে কিনা, সেটাই তাদের একমাত্র দায়িত্ব হওয়া উচিত। তারা সেখানে কোন পার্টিকে দাঁড় করাবো, রাজনীতি করানো হবে, কাকে ধরবে, কাকে গুম করে দেবে, এই কাজেই তারা 15 বছর নিয়োজিত ছিল, এবং ছিল বললেই শেষ হয় না, এখনো তারা ওই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। আপনারা কি মনে করেন না ডিজিএফআই যারা যারা ছিল এখনো আছে, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদের বিচার করা উচিত? তাহলে এটা হতো না। এটা ডক্টর ইউনূসের দুর্বলতা যে উনি করেন নাই, ধরেন নাই কাউকে, তাই না? আমাদের তো দাবি ওইটাই যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর একটা খুব সীমিত সংখ্যক যারা পুরা বাহিনীকে দুর্নাম করছে। জি আমরা যতই বাহিনীকে নিরপরাধ বলি, 18 তারিখে যদি ডিফেন্স ফোর্স ডিপ্লয়েড হয়ে থাকে, আর্মি, এয়ারফোর্স, নেভি হাসিনার সরকারকে রক্ষা করতে ডিপ্লয়েড হয়েছে, জি 18 তারিখের পরে যত জনগণ মারা গেছে, ছাত্র জনতা যারা মারা গেছে, 18 তাদের জুলাই দায়ভার কি সেনাবাহিনী এড়াইতে পারবে? নিশ্চয়ই পারবে না। 18 জুলাই তারপরে যখন ফিল্ড লেভেলে যখন সৈনিকরা দেখছে যে আমি আমার ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে গুলি মারতেছি, তখন কিন্তু আমরা জি এটা সাথে নাই। ইয়াং অফিসাররা রেজিস্ট করে, সেনাপ্রধান বাধ্য হয় অফিসারদের কনফারেন্স করতে। এক্স্যাক্ট। এখানে যখন রেজিস্ট্যান্স আসে তখন কিন্তু উনি বলেন যে আমি আর গুলি করবো না। এই পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী, আমরা প্রত্যেকটা জিনিস জানি, বুঝি, আমাদেরকে তো নাগরিক থেকে শুনতে হবে না, তাদের থেকে জানতে হবে না যে বাংলাদেশ কেমন। আমরা জানতে চাচ্ছিলাম যে নাগরিক টিভি আজ পর্যন্ত গুম, খুন, হত্যা, বিডিআর হত্যা এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছে কিনা, গত 10 মাসে তো দেখি নাই, কোনো চ্যানেলই কখনো আমি দেখি, তারা কোথেকে উদয় হলো? ঠিক আছে, আমি আপনার কাছে আবার আসবো। তো কর্নেল হাসিনুর রহমান, আপনার বক্তব্যটা আমরা শুনি, কি ঘটছে, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? বিসমিল্লাহির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, যেই বিষয়টা নিয়ে স্যার বললেন, আলোচনা করলেন, এটা আমি দেখার পরে হতাশ। মানে আমাকে যদি আমি হাসান নাসির রয়্যাল এজেন্ট হয়, তার সাথে আমি মিশতেছি, এটা তো আমার জন্য বিরাট একটা পাপ বলবো। তা আমার পক্ষে আমি এত ঘাট পানি খেয়ে আমি কে রয়্যাল এজেন্ট আমি চিনবো না। তারা ওই তারপর আমি টিটু ভাইয়ের সাথে কথা বলি অনেকক্ষণ, সাকিব ভাইয়ের পাওয়া যায় নাই, যে আমাদের চাঁদা কেমনে কালেকশন করি। আজকে যে 23 তারিখে একটা অনুষ্ঠান আছে, কেউ 500 টাকা, কে 1000 টাকা, সেই স্ক্রিনশটটা পাঠায় না। আমরা কখনো কোনো 5 স্টার আশেপাশেও যাইনি। আমরা যে প্রেস ক্লাবে গেছি, স্যার বলছে অলরেডি, রাওয়াতে আমাদের স্থান দেওয়া হয় নাই। আমরা যে আশা নিয়েছিলাম হক স্যারের জন্য, আমরা নির্বাচনের স্যারের জন্য পক্ষে ছিলাম, সে আশাটা পূরণ হয় নাই। এখন আমরা যদি সমালোচনা বন্ধ করে দিই, এটা কোনো সমাধান না। সমালোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজে সংশোধন করাই হলো সত্যিকারের নেতৃত্ব, আসল নেতৃত্ব। এইখানে এই জিনিসটা আমার মনে হয়েছে বিশাল গ্যাপ ডক্টর ইউনূস সরকারের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে। তৃতীয় পক্ষ ঢুকে দুইটাকে দূরে সরাই রাখছে, 4 জনের বিশাল গ্যাপ। আপনি আগে চিন্তা করেন, ডিজিএফআই তো প্রধান কাজ ছিল আপনার বিরোধী সরকার প্রধানের বাসায় যাবেন, হ্যালো হাই বলবেন, একটু বদনাম করবেন বিরোধী নেত্রী, এটাই ছিল জব। উনি শাহবাসী দেবেন, এটাই সারাদিনের কাজ শেষ। এখন ডক্টর ইউনূস করেন না, কি করা উচিত সেটাও জানেন না। এবার আমরা দোষারোপ করতেছি যে এই গুম খুন, এই লোকগুলো এইগুলি করো, সেনাপ্রধান করবে। সেনাপ্রধানের সে কিন্তু হাতিয়া সেই সক্ষমতাও নাই। আমি আগেও বলছি, সেনাপ্রধান একটা অ্যারেস্ট করতে পারেন না কাউকে, জেনারেল অ্যাবাব, ফুল কর্নেল অ্যাবাব,
কাউকে অ্যারেস্ট করতে পারেন না, পোস্টিং করতে পারেন না, সব টাইট। আমরা যেই জন্য সংস্কার বারবারে বলি, সেনা প্রধানের সংস্কার এই জন্য দরকার তাদের নিরাপত্তার জন্য, নাহলে আবার আগামীতে যে সরকার আসবে একই অপকর্ম করে আর্মিকে দিয়ে। আজকে আর্মি অর্ডার না শুনলে কি হইতো, চাকরিচ্যুত হইতো, জেল হইতো, কষ্ট হইতো। এই জায়গা থেকে উত্তরণের একমাত্র পথ সেনাবাহিনীর নিয়ম কানুনের মধ্যে সংস্কার। সেনাবাহিনী থাকবে জনগণের সাথে, নট সরকার প্রধানের সাথে। এই পরিবেশটাকে কমায় নিয়ে যাওয়ার কথা ছিল। যদি কেউ করে ওয়াকার যদি ফেল করতে ফাঁসি হইতো, এই জিনিসটা কমাইতে হবে। সেনাবাহিনী থাকবে জনগণের সাথে, এই গুরুত্বটা কমাইতে গেলে সংস্কার লাগবে। প্রত্যেকটা জায়গায় আনলফুল অর্ডার হলে কোনো কর্তৃপক্ষ সেটা মানবে না, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এই জিনিসগুলোকে আনতে হবে। এই জন্য আমি সংস্কার, হাসান নাসির স্যারও একই কথা বলতেছে, আমিও একই কথা বলতেছি। এটা তো আমার জন্য না, এটা তো ভাই তোমাদের জন্য। আজকে আওয়ামী লীগ গেছে, এবার আগামী যে জেল লীগ আসবে সেটা এর চেয়ে আরো খারাপ হবে না, তা আমরা জানি না। সংস্কার দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য। তারপরে আমরা অনেক কিছু বলি স্যার, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্যার, এই যে আমি আর্মিতে ঢুকলাম যুদ্ধ করার জন্য, যুদ্ধ করা না করে ইন্টারেস্টেড অফিসার নাই, এইখানে আমি না যেয়ে আমি কেউ এমআইএসটি করে, কেউ বিউপি করে, কর্পোরেট হওয়ার জন্য প্রতিষ্ঠান তো সেনাবাহিনী না। সেনাবাহিনী কর্পোরেট করার জন্য প্রতিষ্ঠান না। আমার তার ইয়াং ব্লাড দরকার 35 বছর পর্যন্ত। তখন সিদ্ধান্ত হয়ে যায় যে আগামীতে প্রমোশন সে পাবে কি পাবে না। না হলে তুমি নিজেকে জ্ঞানী বানাও, এমআইএসটি তুমি এখানে বিউপিতে এমবিএ করো, তারপর বিবিএ করো, এমবিএ করো, যা দরকার ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো অসুবিধা নাই। আগে এটা ছিল, হঠাৎ করে পরিবর্তন করে ইয়াং ব্লাড কেন ঢাকা শহরে থাকবে? ইয়াং ব্লাড থাকবে হিল ট্রাক্সে, পাহাড়ে পাহাড়ে। দেশপ্রেমটা তো এখানে গড়ে উঠবে। বুড়া বয়সে সে কিভাবে পাহাড়ে ঘোরাফেরা করবো আমি কিছু বুঝি না। এখানে এইগুলো নিয়ে আমরা কথা বলে কিন্তু স্যার, অত ব্যক্তি যে আসলে দেশপ্রেমিক সেটাকে সহজভাবে নিবে, এবার একটা এন্ডোর্স করবে। হ্যাঁ, এরা যে কথা বললো হাসান নাসির, এটা আসলে দরকার আছে কিনা। সেম স্যার, আমি আগে ছিল 15 বছর চাকরি সৈনিকের, সেটাকে করা হলো 21 বছর। এই বুড়া সৈনিক দিয়ে আমি কি করবো স্যার বলেন আমাকে? বুড়া সিপাহীটাকে দিয়ে আমি যুদ্ধ ক্ষেত্রে কি করবো? আগের 15 বছর চাকরিতে চলে আসে, যদি নতুন জব, নতুন একটা সে জব শুরু করুক এবং ইয়াং ব্লাড পায়, এবং একই সাথে স্যার হয় কি রিজার্ভ বৃদ্ধি পায়, ইয়াং রিজার্ভ মানে রিজার্ভটা বৃদ্ধি পায়, এই 6 ইয়ার্স বোনাস পাচ্ছি। এই জিনিসগুলো মাথায় শিখাই, মানে আমরা বারবার বলছি এই জিনিসগুলো দরকার। এটা ছাড়া তো আপনার বুড়া শরীর দিয়ে কোনো কাজে লাগবে না। আমাদের জ্ঞানী শরীর লাগবে, কিন্তু সেটাকে তো স্যার অ্যাড্রেস করতে হবে। আমি তো কর্পোরেটের জন্য এই কাজ করবো না। আমি স্যার এই জায়গাটা আর বলবো স্যার, কিছু অফিসার, কিছু সৈনিক, এই নাগরিক টিভি যাই করুক, কেউ না কেউ তথ্য দিছে। আমি টিটু ভাইকে একটা কথাই বলছি, ভাই যে লোকটা তথ্য দিছে এই লোকটাকে আইডেন্টিফাই করুন। এই লোকটা সবচেয়ে অসৎ, দুর্বৃত্তি, মানে মানে চরম অপ্রীতিকর লোক এবং মিথ্যাবাদী। একে আপনি অ্যাড্রেস করে না, আপনার ক্ষতি হবে। এটাই বললাম, আর কি বলবো, যেহেতু সাকিব ভাই নাই, আমি মেসেজ পাঠিয়ে দিলাম, কথা শুনে নাই, মানে ঘুমাচ্ছেন নাকি। আমার কথা হলো ভাই, আমরাই এই সেনা প্রধানকে দূরে সরাইয়া নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করতেছি। আর সব মিলে দেশটা আমাদের। এখানে ডক্টর ইউনূস হোক, সেনা প্রধান হোক, যেই হোক, দেশটা আমাদের, সবাইকে নিয়ে আমাদের আগাইতে হবে। আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের ভারত। ভারতকে কিভাবে আমি প্রতিরোধ করব, এটা আমাদের মুখ্য বিষয়। এখানে ঐক্য থাকা দরকার আছে। সব আঙ্গুল আমার হাতে 5টা আঙ্গুল, একটা বেশি বুঝে, একটা কম বুঝে, আর সবাইকে নিয়ে একত্র করে ঘুষি মারতে হবে। এই জিনিসটা বোঝাইতে হবে স্যার। আমার মনে হয় অনেক ডেভেলপমেন্ট হয়েছে স্যার। আমরা গোয়েন্দাদের সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে স্যার। আমার মনে হয় অনেক দৃশ্যমান পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমাদের এই প্রতিকূল পরিবেশতে পড়বো না। আমরা ভারত পাকিস্তান যুদ্ধ থেকে এই জায়গা থেকে শিখতে পারছি ঐক্যের দরকার। ভারত পাকিস্তান যুদ্ধ নিশ্চয়ই আমাদের দরকার। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ। জি স্যার, যেটা ব্যাপার হচ্ছে যে সরকারের ভেতরে সামরিক বেসামরিক বিভাগগুলোতেও দ্বিধা দ্বন্দ্ব, ভাগাভাগি, ভারতপন্থী বাংলাদেশপন্থী আর সুবিধাবাদী, এই জিনিসগুলো তো বাংলাদেশকে বড় মাথা তুলতে দেবে না। আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব। দেখেন আপনি শুধু সরকার আর সেনাবাহিনী না, এই যে সরকারের আইন বিভাগ বলেন, যেখানে মনে করেন মেয়র ইশরাক হোসেনের মেয়র হওয়ার কথা, যেটা
হাইকোর্ট বলে দিচ্ছে, আদালত বলে দিচ্ছে তাকে করা হোক, গেজেট প্রকাশ হয়ে গেছে। এখানে যেটা কর্নেল হাসিনুর রহমান বলছেন, তৃতীয় শক্তি একটা ইনফ্লুয়েন্সিয়াল ভেতর থেকে কাজ করছে যাতে ইশরাক মেয়র হতে না পারে। এখন দেখেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু যে ভাষায় তিনি এই যে ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতা মানে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে বিষোদ্গার করলো, আপনার সঙ্গে মতের পার্থক্য থাকতে পারে। হাসানাত আব্দুল্লাহকে বলা হলো বিএনপির জন্মের, ওদের বাবার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে এবং বিএনপির সব নেতা কর্মী যদি পেচ্ছাপ করে তাহলে হাসনাত আব্দুল্লাহর মতো লোকগুলো নাকি বঙ্গোপসাগরে ধুয়ে চলে যাবে। এই ধরনের অশ্রাব্য ভাষা যারা ব্যবহার করে, আপনারা 100% শিওর থাকতে পারেন ওই শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে বিএনপি কোনো অ্যাকশন নেবে না। তাকে দল থেকে বের করে দেওয়া, রিপ্রিমেন্ড করা, প্রেস রিলিজ করানো, তাকে পাবলিকলি ক্ষমা প্রার্থনা করানো, এগুলো বিএনপির কোনো নেতার মাথায় ঢুকবেও না, করবেও না। করলে ওই হাসানুদ দেখবেন যে শামসুজ্জামান দুদু দল ভেঙে বিএনপির দুদু গ্রুপ বানিয়ে ফেলবে। এই হচ্ছে দেশের অবস্থা। রাজনীতি বলেন মানে বিরোধী দল বলেন, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভেতরেও এই পলিটিক্সটা ঢুকে পড়েছে। ভারতীয়রা এখানে সোচ্চার। তো আমি অনুষ্ঠান দীর্ঘায়িত করতে চাই না, রাত হয়ে গেছে, লোকজন ঘুমানোর সময়। তো আপনাদের ব্রিগেডিয়ার নাসির বা হাসানুর রহমান, আপনাদের আর কিছু অ্যাড করার থাকলে আপনারা বলেন, আমরা শুনব। আমি বলছি একটু, আমরা সত্যি মানে যেটা চাচ্ছি, এই হাসিনা চলে যাওয়ার পরে গত 16 বছরের সশস্ত্র বাহিনীকে যেভাবে দুর্বল করা হয়েছে, আমরা সবাই রিটায়ার্ড এবং সার্ভিংরা মিলে আমরা একসাথে বসে আলাপ করব যে আমাদের দুর্বল কি কি, কোন কোন বিষয়গুলো দুর্বল হয়েছে। এই উপলক্ষে আমরা ইভেন দাওয়াত দেই যে সার্ভিং এবং রিটায়ার্ড রেসপন্সিবলরা চলো আমরা রাওয়াতে বসি এবং আলাপ করি, এবং দুর্বল হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এটা স্বীকার করতে চায় না যে দুর্বল হয়েছে, এইটাই হয়ে গেছে প্রবলেম। কিন্তু আমরা না জানি, আমাদের শত্রু যদি ভারত হয় তাহলে ভারত তো ঠিকই জানে আমাদের দুর্বলতা কোথায়, নিশ্চয়ই জানে। ভারত নিজে তার সশস্ত্র বাহিনীকে ব্যবসা করতে দেয় না। গত 16 বছর পুরো বাহিনীটাকে একটা ব্যবসা এবং হাইয়েস্ট মানে মানে যদি আপনি টার্নওভার দেখেন বসুন্ধরা সব ছাড়া যাবে, ঠিক না? আর্মি তো এগুলো, আর্মি তো প্লাস পাকিস্তান ভারত যুদ্ধের পরে ভারতের প্রতিবেশী দেশ, আমি এখন অন্য অ্যাসপেক্টে কথা বলবো, ভারতের তার প্রতিবেশীর সাথে সম্পর্ক দুর্বল করে ফেলছে। পাকিস্তানের কাছে একটা খুব প্রচন্ড বাড়ি খাইছে। তার নিজস্ব পলিটিক্স এর কারণে কিন্তু মোদি এখন চেষ্টা করবে তার ক্ষমতাটাকে জাহির করতে। আমরা সিনেমায় যেটা দেখি, ভিলেন যখন নায়কের কাছে মার খায় তখন তার চামচার গায়ে একটা থাপ্পড় মারে, মার খেয়ে মাটির থেকে উঠা। এই আমরা কিন্তু এইটার ভয় পাচ্ছি। এটার ব্যাপারেও আমরা আগের সেমিনারে সতর্ক করছি সশস্ত্র বাহিনীকে। আমাদের এখন বাহিনীর দুর্বলতাটা কি আছে বের করতে হবে। আমাদের বাহিনীর সমস্ত কিছু আদার দ্যান স্মল আর্মস অ্যামুনিশন সবকিছু ইম্পোর্ট নির্ভরশীল। আমাদেরকে ওই জিনিসটা এখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কোন কোন বিষয়। এটার জন্য স্টাডি দরকার আছে, কি কি বিষয় কোথায় কিভাবে আমরা ডিসপার্স করব, এটা দরকার আছে। আমাদের চিকেন নেক আমরা একটা সৃষ্টি করছি নিজে বেনিতে, ভারতের চিকেন নিয়ে কথা বলেছি, এখন আমরা নিজের একটা চিকেন নেক দিয়েছি এবং এটা আমাদের সব থেকে ভাইটাল লাইফ লাইন, যে চিটাগং পোর্টের সাথে এবং মাতারবাড়ি ডিপসি পোর্টের সাথে, এই দুইটাই কিন্তু কাট অফ হয়ে যাবে জাস্ট 18 কিলোমিটার। এই জিনিসটা বিষয়গুলো আমরা সশস্ত্র বাহিনীকে বলতেছি যে তোমরা এই বিষয়গুলো টেক আপ করো এবং জনগণকে সম্পৃক্ত করো। ডিফেন্স একা 3 বাহিনী পারবে না আমাদের দেশে, জনগণকে সম্পৃক্ত করে আমরা একটা সিস্টেম ডেভেলপ করি, সাজেস্ট করি, লেট আস ওয়ার্ক আউট টুগেদার। এখন এইটা তো করবেই না, উল্টা এখন আমাদের চরিত্র হনন করতেছে কি, সৈনিকদের নিয়ে এসে জাহাঙ্গীর গেটের সামনে দিচ্ছে, তাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। আবার একজন আমাদের মধ্যে থেকে রিটায়ার্ড একজন অফিসার পোস্ট দিচ্ছে যে ব্রিগেডিয়ার হাসান নাসির এই বাহিনীটাকে লিড দিচ্ছে। এরা এখন প্রেস ক্লাবে আছে। আবার ফোন করে যদি কেউ না দেখে, কেউ দেখে নাই, মিস করছে, তাকে আবার ফোন করে বলছো জানো তোমার ব্রিগেডিয়ার হাসান নাসির এখন প্রেস ক্লাবে সৈনিকদের সাথে, এবং নো লেস দেন
মানে একটা মানে রিটায়ার্ড অফিসারদের অর্গানাইজেশনের প্রধান, নির্বাচিত প্রধান, সে ফোন করে সবাইকে জানাচ্ছে কর্নেল আমরা হক, কোন পর্যায়ে পৌঁছে গেছি। ওই এই কর্নেল জিনিসটা হক আমি যিনি, বলতে চাচ্ছি। মানে কর্নেল হক যিনি ওই ওয়াকারুজ্জামান যেদিন 25শে জি। ফেব্রুয়ারিতে এসেছিল, এইভাবে হাততালি দিচ্ছিল যে দাঁড়িয়ালা ভদ্রলোক, খুবই জঘন্য রোল। ফোন এনিওয়ে, দিয়ে বলতেছে যে জানো ব্রিগেডিয়ার হাসান নাসির ওই সৈনিকদের ওই হরতালটা লিড করতেছে। এটা কি ধরনের মানে মানে অপপ্রচার এবং চরিত্র হন? এখন আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আমাদের এইটার থেকে বেরিয়ে আসতে হবে। জি, এক দর্শক প্রশ্ন করেছেন, তাজ হাশমি স্যারকে অনুরোধ করছি করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে একটা আলোচনা করার। আজকে তো এখানে অবকাশ নেই। আমি করিডোর নিয়ে বলেছি যে আরাকান আর্মির সঙ্গে কথা বলাটা দেশদ্রোহিতা। ডক্টর ইউনূসের সরকার, ডক্টর কি নাম ওই ভদ্রলোক যাকে নিয়ে এসছে, খলিলুর রহমান, তারা যেটা করেছেন এটা দেশদ্রোহিতা। এবং চট্টগ্রাম বন্দরে বিরাট ইনভেস্টমেন্ট, এগুলো এই টেম্পোরারি সরকারের আওতার ভেতরে পড়ে না। ইউনূস সাহেবের প্রেস সচিব বলছেন গালাগালি করে জঘন্য ভাষায় যে সবকিছু করার নাকি তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছে জনগণ। এই ধরনের বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদের জনপ্রিয়তা এখন কমে যাচ্ছে এবং এটা একসময় নিঃশেষ হয়ে যাবে। সেটা যেন না হয় সে অনুরোধ করছি। তবে আমাদের এখন দাবি করা উচিত ওয়াকারুজ্জামানের বিতর্কিত ভূমিকার জন্য এবং আসিফ নজরুলের বিতর্কিত ভূমিকার জন্য তাদের অপসারণ করার জন্য আমরা আশু দাবি জানাচ্ছি। একজন ইউটিউবার অলরেডি বলে দিয়েছেন, ঘোষণা করেছেন যে আসিফ নজরুল হটাও আন্দোলন শুরু করতে হবে। আমি সে আন্দোলনের প্রথম দিক থেকে আমি বলে আসছি যে চুপ্পু ওয়াকার এবং আসিফ নজরুলকে অপসারণ করতে হবে, সেই দাবি আমি আবার পুনরুল্লেখ করছি। এবং এই যে অরাজকতাটা যেটা চলছে, যারা কষ্ট করেছেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন, তাদেরকে নিগৃহীত করে নাগরিক টিভির মতো একটা ধিকৃত চাঁদাবাজ করাপ্ট একটা ক্রিমিনাল গ্যাংয়ের সঙ্গে যদি সেনাবাহিনীর অফিসাররা যোগসূত্র করেন, যারা সার্ভিং জেনারেলস, এটা খুবই জঘন্য ব্যাপার। তো আমি এখন শেষ করার আগে কর্নেল হাসিনুর রহমানকে জিজ্ঞেস করছি যে আপনার কিছু শেষ বক্তব্য থাকলে আপনি বলুন। আমি সবাইকে একটা কথাই বলবো, আমি যে কথা বলবো সেটা প্রকাশ্যে বলবো। জি, আরিফেতে শোনা বা আরিফেতে কানে কানে বলা, এইখানেই সমস্যা। যারা এই জিনিসগুলি করে এরাই হলো আমাদের প্রধান শত্রু, এরাই হলো ওই দুষ্ট চক্র যে ভুল পথে গাইড করে। বা তুমি যদি কোনো সাজেশন করো প্রকাশ্যে করো এবং সে দৃশ্যমানই বলো তোমার উপদেশ, পিছনে কানে কানে বলে এই সমস্যার সৃষ্টি করছে। আমরা পরিষ্কার ভাবে ঘোষণা, এর মধ্যে আমরা ছিলাম না ছাত্রদের সাথে, এই সৈনিকদের সাথে। আমি তো অবাক, প্রেস ক্লাবে দেখে আমি অবাক। যতখানি মানে পারা গেছে আমরা বুদ্ধি দিচ্ছি যাতে এগুলি না জড়ায়, অফিসারদের টেলিফোন করে। কিন্তু দেখেন হাসান নাসির স্যার নাম নিয়ে স্যার ওখানে ছিল। এইটাকে আইডেন্টিফাই করা যায় কে কাজটা করছে, তাকে ধরে আমার দৃশ্যমান হওয়া উচিত। বাকিটা সাইডে আমি করতে পারবো ইনশাল্লাহ। আমরা চরমভাবে ক্ষিপ্ত, এই অপমানজনক কাজ করতে কাম্য না। একটা ভুল করতে কর্নেল তাহের, আমরা এই রিপ্রেশন করবো না। কোনো সৈনিক যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাকে আমরা অ্যাড্রেস করব সম্মানের সাথে। আমি সেই চেষ্টা করা হচ্ছে এবং ইনশাল্লাহ এটা করা হবে ইনশাল্লাহ। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অতিথিবৃন্দ ব্রিগেডিয়ার হাসান নাসির ও হাসিনুর রহমান, কর্নেল হাসিনুর রহমানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত রাতে আমার এই অনুষ্ঠানে এসে এই সত্য কথাগুলো তুলে ধরার জন্য। দর্শক শ্রোতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত রাত জেগে আমার অনুষ্ঠান দেখছেন বলে। সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালাম।